শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে। ভারতে পার্লামেন্টারি পার্টির বৈঠক বসে তাকে আশ্রয় দিয়েছে এবং আমাদের সরকারের পক্ষ থেকে তাকে বলা হয়েছে ডিপ্লোম্যাটিক সোর্স থেকে যে তিনি যেন চুপ থাকেন। ভারত তাকে চুপ করে নাই, তার পাসপোর্ট বাতিল করেছে, ভারত তার পাসপোর্ট রিনিউ করেছে। বলেন, পাসপোর্ট বাংলাদেশের পাসপোর্ট, তার সেই পাসপোর্ট রিনিউ করেছে। এবং এখন আপনার ইয়েকে, ভারতের হাই কমিশনারকে ডেকে কথা বলেছে, বলা হয়েছে যে তিনি যেন চুপ থাকে। এবং এটা কিন্তু আমাদের দেশের জনগণের প্রত্যাশা যে তিনি চুপ থাকবেন। তিনি পালিয়ে গেছেন, সে কে পালিয়ে সাহায্য করলো সেসব প্রশ্ন আছে। তিনি ওখানে আছেন, ওখান থেকে তিনি মিছিল, মিটিং, অভ্যুত্থান, নানান রকম ডাক ডুক দিচ্ছে। তো ধরেন, আপনাকেই আমি কাউন্টার প্রশ্ন করি, যে ধরেন তিনি 9 তারিখে 9টার সময় ভাষণ দেওয়ার কথা ছিল। যদি ভাষণ দিত, এই দেশে যদি টোটাল একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতো, তাহলে কি হতো বলেন? এর প্রতিকার কি? তো সুতরাং এই প্রতিবাদটা কিন্তু এভাবে দেখতে হবে যে ভারত আমাদেরকে খুব ছোট এবং শক্তিহীন দেশ হিসাবে দেখছে, এবং ভারত শেখ হাসিনাকে এই দেশে পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। আমি আগেও বলেছি, পৃথিবীতে কোনো ফেসিবাদের পতন ঘটলে সেই ফেসিবাদ আর রিটার্ন করে না। কিন্তু বাংলাদেশে ভারত কিন্তু চাচ্ছে, দেখেন, ভারত অন্য দেশেও তাকে দিতে চেয়েছে, পাসপোর্ট রিনিউ করেছে, মানে সে এখন শেখ হাসিনা ভারত থেকেও অন্য দেশে চলে যেতে পারে, চলে যাচ্ছে না। তো সুতরাং আমি বলবো যে এটা কিন্তু একটা প্রতীকী প্রতিবাদ। এই প্রতিবাদটা যদি না হতো, তাহলে শেখ হাসিনা তো আরো এগুলি করতে থাকতো। অনলাইনের যুগে, ইন্টারনেটের যুগে তিনি যদি ভাষণ দিতেই থাকেন, হ্যাঁ, তাহলে তো এটা বন্ধ করা যাবে না। আমি যে এখন কথা বলতেছি, আমাকে থামাবে কি করে বলেন? তো তিনি দিচ্ছেন, এটা ভারত তাকে সুযোগ করে দিয়েছে। ভারতকে তো সরকারি ভাবে নিষেধ করা হয়েছে, তিনি বক্তব্য দিবেন না, কিন্তু ভারত দেওয়াচ্ছে তাকে দিয়ে, এটা পরিষ্কার। সুতরাং এই প্রোটেস্টটা শুধু শেখ হাসিনার বক্তব্য দেখলে হবে না, এটা ভারতেরও প্রতিবাদ করা হচ্ছে। ভারতের পজিশন, যে পজিশন, তার প্রতিবাদ হিসেবেও এটা করা হচ্ছে। ভারতের ভুল পররাষ্ট্রনীতি, বিশ্বায়নের যুগে কোনো দেশই ছোট নয়। তারা তো এই দক্ষিণ এশিয়ার সব দেশ, এমনকি মালদ্বীপের কাছ থেকেও তো হাত গুটিয়ে গেছে। সুতরাং তাদের ভাবা উচিত, 18 কোটির দেশের মানুষ, যেখানে আমরাও তাদের উপরে নির্ভরশীল, তারাও আমাদের উপরে নির্ভরশীল। এখানে রাজনৈতিক বিষয়, বাংলাদেশের রাজনৈতিক সমস্যা বাংলাদেশের প্রসেসেই সমাধান হবে। সেখানে ভারত কেন ইন্টারফেয়ার করে? নির্বাচনে ইন্টারফেয়ার করবে, আমাদের সমাজ ব্যবস্থা ইন্টারফেয়ার করবে, আমাদের সবকিছুতে ইন্টারফেয়ার করবে। এখন আবার ভারতের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, সেখান থেকে আবার তাকে ভারতে বাংলাদেশে ঢুকানোর চেষ্টা করবে। তার তো বিচার হচ্ছে, তার বিচারের জন্য তো তার কাছে ফেরত চেয়েছে। আমাদের তো বন্দি মনোনয়ন চুক্তি আছে, সেখানে আমরা অনুপ চেটিয়া সহ অনেককেই ফেরত দিয়েছি। ভারতও আমাদেরকে জেএমবি নেতা সহ অনেককে ফেরত দিয়েছে। এটা তো কার্যকরী আইন, যেটা এগ্রিমেন্ট হয়েছে সেই চুক্তি তো বহাল আছে। তা এখন আমাদের ফরেন মিনিস্ট্রি চায় তাকে ফেরত দেয় না, তার তো বিচার ট্রায়ালে উঠছে, তার তো বিচার হচ্ছে। তো এটা কি করে রোধ করবে বলেন? সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমাদের বন্ধু দেশ। স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের সহযোগিতা করেছে। আমরা প্রতিবেশী দেশ, ভারতের কাছে আমরা নির্ভরশীল। আমরা হয়তো বেশি নির্ভরশীল, তারা হয়তো কম নির্ভরশীল হতে পারে, কিন্তু তারাও নির্ভরশীল। তারা যখন পাসপোর্ট বন্ধ করে দিল শেখ হাসিনা যাওয়ার পরে, তখন তো তাদের দেশেও প্রতিবাদ উঠেছে। তাদের হসপিটাল বন্ধ হয়ে গেছে, তাদের মার্কেটে ব্যবসা বন্ধ হয়ে গেছে, তাদের টুরিস্ট বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ কিন্তু বিকল্প খুঁজে নিয়েছে। আপনি নিশ্চয়ই জানেন শারমিন, আমাদের কিন্তু এখন ব্যাংককে আমাদের ওপেন হয়ে গেছে চিকিৎসা নেওয়ার জন্য, ভারতে যাওয়ার প্রয়োজন নাই। আমরা 80% তুলা আমরা ইম্পোর্ট করতাম ভারত থেকে, এখন কিন্তু সাউথ আফ্রিকার থেকে মালয়েশিয়া ওয়ার হাউস হয়েছে, মালয়েশিয়া থেকে আসতেছে। আপনার এদিকে চীন বলে দিছে তাদের এক কুম্পিং এ আপনার চিকিৎসার ফ্যাসিলিটিস দিবে। তো বিকল্প কিন্তু তৈরি হয়ে যায়। ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশে তাদের পক্ষে পাঠানো সম্ভব হবে না, এই মেসেজটা দেওয়া। আর যেটা বলছেন যে হাই কমিশনার তো গোপনে পারমিশন ছাড়া আমাদের আর্মি চিফের সাথে দেখা করছে, তাকেও তো এই দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল।
হ্যাঁ, তাকে তো বের করে সে আমাদের প্রথম কথা হচ্ছে হাই কমিশনার সরকারের অনুমতি ছাড়া আমাদের আর্মি চিফের সাথে কি করে দেখা করে? আর আর্মি চিফই বা সরকারের অনুমোদন ছাড়া, প্রেসিডেন্টের অনুমোদন ছাড়া দেখা করে কি করে বলেন? এটা তো হচ্ছে ভিতরে। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে কোনো না কোনো ভাবে, আমি এই জন্যই প্রশ্ন করেছিলাম, এখন যদি হাই কমিশনে যেতেন, হাই কমিশনের তো ডিপ্লোম্যাটিক ইয়েতে অনেক ইন্ডিমিউনিটি পায়, তখন তো পুলিশ টুলিশ সব দিয়ে হাই কমিশনকে রক্ষা করতে হতো, তখন তো আরো ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হতো। এখন ধরেন এছাড়া আর বিকল্প পণ্য বর্জন, বর্জন করে তো একবার তো পণ্য বর্জন বাইরের সোশ্যাল মিডিয়া থেকে ডাক আসছিল, এখানেও ডাক আসছিল, এতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা ঠিক। হ্যাঁ, আমরাও তো বিপদে পড়েছি, এটাও ঠিক। তা আমরা তো সহযোগিতা চাই। তারা কেন ভারত এটা করছে না? এবং তারা ছাত্র জীবনে স্লোগান দিয়েছি, সম্প্রসারণবাদী ভারত ধ্বংস নিপাত যাক। তারা এই সম্প্রসারণবাদী নীতি, পররাষ্ট্র নীতি আপনার, যার ফলে এশিয়ার ভিতরে একটি দেশের সাথে তারা সম্পর্ক রক্ষা করতে পারে নাই। এখন দেখেন, ভারতের সাথে এগ্রিমেন্ট আছে এই চীনের সাথে, যে 1 কিলোমিটার ভিতরে আপনার কোনো মারণাস্ত্র ব্যবহার করতে পারবে না। আমাদের দৈনিক হত্যা করতেছে বর্ডারে, আপনি তাদের গ্রেপ্তার করেন, বিচার করেন। আপনি বলে যে গরু নিয়ে আসে, আরে গরু তো 300 কিলোমিটার ভিতর থেকে, ভারতের ভিতর থেকে আসে, তাকে ধরেন না কেন? আমার গরু যখন এই পাশে আসে তখন আপনি গুলি করে বাংলাদেশের লোক মেরে ফেলেন, কারণটা কি? এই যে কাঁটাতারে বেড়া দিচ্ছে, আমাদের সীমানার পাড়িতে বেড়া দিচ্ছে। আমরা তো দেখছি, আমাদের লাইভে দেখি তো যে বিজেপি প্রোটেস্ট করতেছে, তাও মানছে না, তারা দিচ্ছে। তো এইভাবে কি তারা, এটা তো সম্ভব না যে বাংলাদেশ দখল করে নেওয়ার ক্ষমতা ভারতের নাই বিশ্বায়নের যুগে। সুতরাং আমাদেরকেও তো প্রতিবাদ করতে হবে, এছাড়া কোনো রাস্তা খোলা নাই। প্রতিবাদ আমি মনে করি ছাত্রদের এছাড়া কোনো বিকল্প ছিল না।